জয়ন্দা, এখানে রতনদা আছে, রোশন আছে, আমাদের পার্টির এই এরিয়া কমিটির সম্পাদক। এছাড়াও আপনারা যারা আছেন, আমার গুরুজনেরা, আমার ভাইরা, বোনেরা, বন্ধুরা, যে শহীদদেরকে আমরা হারিয়েছি তাদের পরিবারের সদস্য যারা আছেন, দেখুন আমরা সবাই জন্ম নিয়ে একটা পরিবারে, কিন্তু কমিউনিস্ট পার্টি আমাদেরকে আরও অনেক বড় পরিবারের সদস্য করে। শহীদ পরিবারের সদস্য যারা, তারা প্রত্যেকে আমাদেরও পরিবারের সদস্য। আমরা সবাই মিলেই একটা পরিবার। আমাদের সেই পরিবারের মানুষদের প্রতিও আমার অসংখ্য শ্রদ্ধা। যারা চলে গেছেন, লড়াই করতে করতে যারা চলে গেছেন, তারা বেঁচে থাকতেন। খালি যদি তারা সেই সময় হাতের পতাকাটাকে নামিয়ে রাখতে রাজি হতেন, তাহলেই তারা বেঁচে থাকতেন। তারা হাতের পতাকাটাকে নামিয়ে রাখতে রাজি হননি। তাদের নামে শহীদ বেদি তৈরি হয়েছে। আজকে এত বছর পরও তাদের নামে শহীদ দিবস পালন করা হয়। কিন্তু এই ইতিহাসকে যখন আমরা স্মরণ করি, তখন তাদের এই ইতিহাস ভাবলে যেমন আমাদের দুঃখ হয়, যন্ত্রণা হয়। এতজন কমরেডকে আমরা হারিয়েছি, এতজন মানুষকে আমরা হারিয়েছি যাদের চলে যাওয়ার কথা ছিল না। তেমন একটা অন্যরকম আত্মবিশ্বাসও আমাদের মধ্যে তৈরি হয় যে পশ্চিমবাংলায় বামপন্থী সরকার যে তৈরি হয়েছিল, কোনো ফুলের পাপড়ি বেছানো পথ দিয়ে নয়, একেবারে কাঁটা বেছানো পথ দিয়ে, এত আত্মত্যাগের মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় বামপন্থী আন্দোলন তিলে তিলে তিলোত্তমা হয়েছিল। আমরা যখন কমিউনিস্ট পার্টি করতে এসেছি, আমাদেরকে কেউ কোনোদিন এই শিক্ষা দেয়নি যে ভালো করে সিপিএম করো, মন দিয়ে সিপিএম করো, তাহলে একদিন এমএলএ হবে, এমপি হবে, মন্ত্রী হবে, লালবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াবে, পুলিশ স্যালুট করবে, পাড়ার মস্তানরা দাদা দাদা করবে, অনেক সম্পত্তি হবে, খাটের তলা থেকে টাকা বেরোবে। কেউ আমাদেরকে এই শিক্ষা দেয়নি। আমাদেরকে আমাদের কমরেডরা, আমাদের নেতারা পার্টিতে সোভিয়েত বিপ্লবের কথা বলেছিলেন, চায়নার লং মার্চের গল্প বলেছিলেন। এই আমাদের রাজ্যে, আমাদের কলকাতায়, এই যাদবপুর টালিগঞ্জ অঞ্চলে 60-এর দশক 70-এর দশকে হারানো আমাদের অসংখ্য কমরেডের আত্মত্যাগের কথা বলেছিলেন। বলেছিলেন যে পতাকা নিয়ে মিছিল করতে এসছো, এই পতাকা নিয়ে মিছিল করতে গিয়ে জয় করার জন্য একটা গোটা পৃথিবী পড়ে আছে, কিন্তু কোনোদিন এই পতাকা হাতে নেওয়ার অপরাধে নিজের একমাত্র সম্বল, নিজের জীবনটাকে হারাতে হতে পারে। হয়তো মানুষ দূর থেকে তোমার মৃতদেহ থেকে চোখের জল ফেলবে, কিন্তু কাছে গিয়ে মৃতদেহটাকে স্পর্শ করতে পারবে না, এমন অবস্থার মধ্যে মৃত্যু হতে পারে। যারা কমিউনিস্ট পার্টি করে প্রত্যেকে এটা জেনে কমিউনিস্ট পার্টি করতে এসছে। তাই কয়েকটা ভোটে আমাদের ফলাফল খারাপ হয়েছে, এটা সত্যি। আগামী দিনে আমরা ফলাফল ভালো করতে চাই, এটাও সত্যি। কিন্তু এত খারাপ ফলাফলের পরেও আমাদের পার্টি হারিয়ে যায়নি। অন্য যে আক্রমণ, যে মার আমাদেরকে গত 10-12 বছরে পশ্চিমবাংলায় খেতে হয়েছে, আমাদের যত কমরেডকে মরতে হয়েছে গত 10-12 বছরে, আবার নতুন করে আমাদের যত কমরেডকে ঘরছাড়া হতে হয়েছে, যত কমরেডের তিনি রাজনীতি করেন বলে, তিনি কমিউনিস্ট পার্টি করেন বলে তার পরিবারকে আক্রান্ত হতে হয়েছে, মিথ্যে মামলায় জেল খাটতে হয়েছে, যত পার্টি অফিস আমাদের দখল হয়েছে, এত কিছুর পরে পার্টিটার নাম সিপিআইএম বলে এখনো মাটির ওপর দাঁড়িয়ে আছে। অন্য কোনো পার্টি হলে কোন কালে ইতিহাসের পাতায় নাম উঠে যেত। আমাদের পার্টি কোমরের জোরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটাই কারণে। ধরুন এই কামডহরি অঞ্চল, এই আতাবাগান অঞ্চলের ধরুন কোনো একটা জায়গায় ওই যে দুটো ল্যাম্পপোস্ট দেখতে পাচ্ছি, যেখানে মিটিংটা হচ্ছে আমার স্টেজের বাঁদিকে, পাশাপাশি দুটো ল্যাম্পপোস্ট। কালকে সকালবেলা যদি দুটো ল্যাম্পপোস্ট থেকে দুটো বড় বড় কাগজ ঝুলিয়ে দেওয়া হয়, ঝুলিয়ে দিয়ে বলা হয়, এখানকার তৃণমূলের কর্মীদেরকে ডেকে বলা হয়, তৃণমূলের কোন নেতাকে ডেকে বলা হয় যে গোটা টালিগঞ্জ অঞ্চলে, গোটা যাদবপুর অঞ্চলে তৃণমূলের কতজন কর্মী আছে এই মুহূর্তে 1, 2, 3, 4 করে তাদের নাম লিখতে, আর তার পাশের ল্যাম্পপোস্টে কাগজে আমাদের পার্টির কতজন শহীদ আছে 1, 2, 3, 4 করে তাদের নাম লেখা হয়। নাম লেখা শেষ হলে দেখা যাবে তৃণমূলের অত কর্মী নেই আমাদের যতজন শহীদ রয়েছে এই মাটিতে, এই টালিগঞ্জে, এই যাদবপুরে, এই পশ্চিমবাংলায়। তাই 2-4টে লোককে মেরে খুন করে 2-4টে মিছিলে হামলা করে আমাদেরকে আটকে দেওয়া যায়নি, আমাদেরকে আটকে দেওয়া যাবে না। অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে বামপন্থী আন্দোলন গেছে, এটা সত্যি। আবার মানুষ সঙ্গে থাকলে এই খারাপ সময় থেকে ভালো সময় পৌঁছবে। খালি সিপিআইএম পৌঁছবে না, বাংলার মানুষ অন্ধকার থেকে আলোয় পৌঁছবে, এই দুর্দিন থেকে সুদিনে পৌঁছবে, তার লড়াই আমরা লড়ছি। এবং এখানে আমি তৃণমূলের নামে, বিজেপির নামে গালাগাল দিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আপনারা সবাই জানেন বিজেপি ঘোষিতভাবে ধর্মের রাজনীতি করে, ওদের কোনো লজ্জা নেই। একদিক থেকে ভালো বলবো, পরিষ্কার বুক ঠুকে বলে আমরা হিন্দুত্ববাদী রাজনীতি করি, আমরা ধর্মের রাজনীতি করি। ওদেরকে তাই নিয়ে গালাগাল দিলে ওরা ওদের রাজনীতি পাল্টে দেবে এমন নয়। আর তৃণমূলকে নিয়ে গালাগাল দিয়ে আরোই কোনো লাভ নেই। গালাগাল খেয়ে দেখুন, গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করতে পারে, কিন্তু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না। সুতরাং ওদেরকেও গালাগাল দিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি আপনাদেরকে বলছি, আজ থেকে 1.5 বছর পরে আপনারা জানেন পশ্চিমবাংলায় বিধানসভার ভোট হবে। দেরি আছে এখনো, আবার খুব দেরিও নয়।
এই মুহূর্তে আমাদের বিধানসভায় একজনও এমএলএ নেই, পশ্চিমবাংলা থেকে আমাদের একজনও এমপি নেই। এই সময় যদি দাঁড়িয়ে এখানে বলি যে 1.5 বছর পরে ভোট হবে, আমরাই সরকার তৈরি করব, তাহলে বলার জন্য অনেক কিছুই মাইকে বলা যায়, কিন্তু আমিও যে কথাটা খুব জোর দিয়ে বলবো এমন নয়, আর যিনি শুনবেন তিনিও যে খুব বিশ্বাস করে শুনবেন এমন নয়। তাই আমি ওই সমস্ত গলাবাজির মধ্যে যাচ্ছি না। খালি আমি এইটুকু বলছি, আমরা কতগুলো কাজ করতে চাই। আমরা যখন সরকার চালানোর দায়িত্ব পেয়েছি, মানুষ যখন আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, তখন বামপন্থীরা কতগুলো কাজ করেছেন পশ্চিমবাংলায়, যেগুলো ইতিহাসের খাতায় চিরকালের জন্য লেখা হয়ে গেছে। খেটে খাওয়া মানুষকে বর্গা করে জমি দেওয়া থেকে শুরু করে 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশুনো করার ব্যবস্থা করা থেকে শুরু করে রাজনৈতিক বন্দী মুক্তি, রাজনৈতিক বন্দীদেরকে জেল থেকে মুক্তি দেওয়া থেকে শুরু করে যা যা কাজ বামপন্থীরা করেছে সোনার অক্ষরে লেখা আছে। পরবর্তীকালে যখন কেন্দ্রের সরকারে আমরা হয়তো সরাসরি যোগ দিইনি, কিন্তু যখন কেন্দ্রের সরকার আমাদের সমর্থনে চলেছে, তখন আমাদের দেশে রাইট টু এডুকেশন, রাইট টু ইনফরমেশন, আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার, সার্বজনীন গণবন্টন ব্যবস্থাকে মানে গণবন্টন ব্যবস্থা, রেশন ব্যবস্থাকে সবার জন্য করার দিকে এগোনো, এই যে কাজগুলো করেছি সেগুলো ইতিহাসে লেখা হয়ে আছে। আগামী দিনে যদি মানুষ আমাদেরকে সুযোগ দেন, তাহলে কতগুলো কাজ আমরা করতে চাই, কতগুলো লক্ষ্যে আমরা লড়াই করতে চাই। সেই লক্ষ্যে আমরা পার্টি করছি, সেই লক্ষ্যে আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি। যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, আপনাদের কাছে আবেদন করছি, যদি আপনারা মনে করেন আমাদের এই দাবিগুলো ন্যায্য, তাহলে এই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান। আপনারা জানেন, আজ থেকে 1 বছর আগে রাম মন্দির উদ্বোধন হয়েছিল আমাদের দেশে। তারও 4 বছর আগে 2000, আমার খুব ভুল না হলে 2019 সালের শেষে সেপ্টেম্বর মাসে খুব সম্ভবত সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে। 2020 সালের মে মাস, তখন করোনার ফার্স্ট ওয়েভ চলছে, আপনাদের মনে থাকবে, তখন করোনার কোনো চিকিৎসা নেই, হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না, অক্সিজেন পাচ্ছেন না মানুষ, চাকরি বাকরি চলে গেছে, ঘরের দরজা জানলা বন্ধ করে মানুষ ঘরে বসে আছে, কবে আবার বাড়ি থেকে বেরোতে পারবো কেউ জানে না, দোকানপাট, বাজার হাট, মন্দির মসজিদ সব বন্ধ। তার মধ্যে 2020 সালের মে মাসে ফার্স্ট ওয়েভ চলাকালীন অযোধ্যায় মন্দির উদ্বোধনের মানে ওই ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ হয়ে গেল। মোদী অমিত শাহ গিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, বলে দিলেন ভাই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে অযোধ্যায় মন্দির তৈরি হবে, করোনা হলো কি হলো আমার দেখার দরকার নেই, মন্দির আমরা বানাবো। তখন থেকে হিসেব করে রেখেছে যে এখন থেকে মন্দির তৈরি করা শুরু করতে হবে, যাতে কিনা ঠিক 4 বছর পরে লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন করতে পারি, তারপর মন্দিরের একটা হাওয়া তুলে লোকসভা ভোটে যেতে পারি। ভালো কথা। একেবারে সেই ক্যালেন্ডার মেনে 2024 সাল, গত বছর লোকসভা ভোটের কয়েক মাস আগে জানুয়ারি মাসে মন্দির উদ্বোধন হলো। গোটা দেশ জুড়ে প্রচার হলো যে 500 বছর পরে প্রভু রামচন্দ্র মোদিজির হাত ধরে আবার অযোধ্যায় ফিরে এলেন। মোদিজি আবার 500 বছর পরে প্রভু রামচন্দ্রকে ফেরালেন। সে দেখি রাস্তায় ব্যানার লাগিয়েছে, ফেসবুকে সে ছবি ঘুরছে, কার্টুন, যে সামনে রাম মন্দির, এত বড় একটা মোদি আর এইটুকু রামচন্দ্রকে হাত ধরে নিয়ে যাচ্ছে। বাবা যেরকমভাবে ছেলেকে স্কুলে দিতে চায়, স্কুলে ছাড়তে চায়, সেরকমভাবে মোদি হাত ধরে রামকে নিয়ে যাচ্ছে, চল তোকে মন্দিরে ঢুকিয়ে দিয়ে আসি বলে সে রামচন্দ্রকে মোদিজি 500 বছর পরে মন্দিরে ফেরাচ্ছেন। ভালো কথা, রামচন্দ্র মন্দিরে অযোধ্যায় ফিরলেন 500 বছর পরে। তবে রামচন্দ্র হচ্ছে মোদির ওপর আর এক কাটি। 500 বছর পর অযোধ্যায় ফিরে প্রথম যে কাজটা করলেন, লোকসভা ভোটে মোদিকেই অযোধ্যা থেকে তাড়িয়ে দিলেন। কিন্তু যাই হোক, আমি কথাটা যে কারণে বলছি, যে সুপ্রিম কোর্ট 2019 সালের সেপ্টেম্বর মাসে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে, সেই সুপ্রিম কোর্ট আমাদের দেশে 2016 সালে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম বেতন দিতে হবে। কন্ট্রাকচুয়াল চাকরি দেওয়ার নাম করে লোককে দিয়ে 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মাইনে দিয়ে কাজ করানো যাবে না। আজকে আপনি গোটা দেশের দিকে, গোটা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই। চাকরি প্রায় উঠে গেছে খাতা থেকে, কি সরকারি কি বেসরকারি। কেন্দ্রের সরকারের চাকরি, রেলে, পোস্ট অফিসে, ব্যাংকে সর্বোচ্চ কন্ট্রাকচুয়াল। সেনাবাহিনীতেও সৈনিকের বদলে অগ্নিবীর। আমাদের পশ্চিমবাংলায় মিউনিসিপ্যালিটিতে, পঞ্চায়েতে, বিভিন্ন কর্পোরেশনে কন্ট্রাকচুয়াল চাকরি, পরিবহনে কন্ট্রাকচুয়াল চাকরি, স্কুলে শিক্ষকের বদলে প্যারা টিচার, পুলিশে সিভিক ভলেন্টিয়ার। চাকরি মানে কন্ট্রাকচুয়াল। প্রাইভেট চাকরি 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, কাজের কোনো শেষ নেই। কাজ আজকে থাকলে কালকে কাজ থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। সেই চাকরির মাইনে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা। ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন করছে, মাস্টার ডিগ্রি করছে, করে একটা 12-13 হাজার টাকার টেম্পোরারি চাকরি হাতে পেলে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এমন অবস্থা হচ্ছে। কোনো ভবিষ্যৎ নেই।
আজ বাদে কাল কাজ থাকবে কিনা কেউ জানে না। কেন এই জিনিস হবে? সুপ্রিম কোর্টের রায় যদি অযোধ্যায় মন্দির তৈরি করা যায়, তাহলে সুপ্রিম কোর্টের রায়ে সমকাজে সমবেতনের আইন করা যেত না? চাকরিকে পার্মানেন্ট করা যেত না? কন্ট্রাকচুয়াল চাকরিকে চাইলে প্রাইভেট কোম্পানিগুলোকে বলা যেত না নির্দিষ্ট সময়ের মধ্যে সব চাকরিকে কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট করতে হবে? ওরা তো সংখ্যার জোরে কি না পাশ করালো। হাতে সংখ্যা আছে, এনআরসি করে মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আইন করলো। হাতে সংখ্যা আছে, বলা নেই কোয়া নেই, নোট বাতিল করে দেওয়ার আইন করলো। সংখ্যার জোরে এত কিছু করতে পারলো, সংখ্যার জোরে এটা করতে পারতো না, ওরা করলো না। আমরা বামপন্থীরা বলছি, বামফ্রন্ট সরকার যখন ছিল তখনও কি কন্ট্রাকচুয়াল চাকরি ছিল না? সরকারি চাকরি ছিল কন্ট্রাকচুয়াল, কিন্তু সরকারের নীতি ছিল নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেই চাকরিকে পার্মানেন্ট করা হতো। সরকারের খাতা থেকে সেই নীতি চলে গেছে, আমরা সেই নীতিকে আবার ফেরাতে চাই। যদি আপনারা আমাদের পাশে থাকেন, যদি সেই সুযোগ আমরা পাই, সমকাজে সমবেতনের আইনকে আমরা বাংলায় চালু করব সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। সমস্ত সরকারি ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল চাকরি, ক্যাজুয়াল চাকরি নির্দিষ্ট সময় অন্তর অন্তর পার্মানেন্ট তো হবেই, এবং প্রাইভেট কোম্পানিকেও এই বাধ্য করা হবে এই আইনে নির্দিষ্ট সময়ের মধ্যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে সমস্ত ক্যাজুয়াল স্টাফকে পার্মানেন্ট করতে হবে। এবং কোনো কোম্পানি এখন যারা কন্ট্রাকচুয়াল আছে তাদেরকে স্থায়ী না করে পরের লটের কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে পারবে না। আগে এদেরকে স্থায়ী করো, তারপরে নতুন কন্ট্রাকচুয়াল নিয়োগ করো। এই আইন আমরা করতে চাই। যারা সিভিক ভলেন্টিয়ার হয়ে কাজ করছেন তারা কেউ আমাদের শত্রু নন, সাধারণ ঘরের ছেলে মেয়ে। তাদেরকে তৃণমূলের সরকার 12 বছর ধরে 13 বছর ধরে হাতে একটা ডান্ডা দিয়ে গায়ে একটা নীল রঙের জামা পরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে তৃণমূলের হয়ে দালালি করার জন্য। থানায় থানায় বসে রয়েছে খালি থানার খবর তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে দেওয়ার জন্য। সিগনালে দাঁড়িয়ে আছে সার্জেন্ট ছোট ছোট পুলিশের কিয়স্কের মধ্যে এসিতে বসে থাকবে, আর সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে আছে লরি থেকে ট্যাক্সি থেকে পয়সা তোলার জন্য। ওই করলে ওদের চাকরি থাকবে, না হলে কালকে থাকবে না। আমরা বলছি সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও পার্মানেন্ট চাকরির মর্যাদা দেওয়া হবে। একজন সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও একটা ন্যায্য চাকরির মতো করে স্থায়ী করা হবে। তাকেও তার পেনশন থেকে শুরু করে রিটায়ারমেন্টের পরে তার চাকরি জীবনে মেডিক্লেম থেকে শুরু করে বছরে এতগুলো ছুটি সহ একটা চাকরির যা যা সম্মানজনক শর্ত হয়, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে প্রত্যেকে সেই শর্তের আওতায় আসবে। এই কাজ আমরা বামপন্থীরা করতে চাই। যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, যারা সুইগিতে জোম্যাটোতে খাবার পৌঁছে দিচ্ছেন বাড়িতে বাড়িতে বাইকে করে, ব্লিঙ্কিটে জেপ্টোতে জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন লোকের বাড়িতে করে, তাদেরকেও বলছি তাদের জন্য একটা স্থায়ী কাঠামো, ইনসেন্টিভের স্থায়ী কাঠামো, তাদের যত ঘন্টা কাজ করবে 10 ঘন্টা 8 ঘন্টা সেটাকে ছাপিয়ে গেলে তাদের ইনসেন্টিভ বাড়ানো সহ এই নিয়মগুলোকে আমরা এই নতুন আইনের মধ্যে আনতে চাই। বিজেপি আপনাদের বলেছিল বছরে একদিন রাম মন্দিরের উদ্বোধনের দিনটা বাড়িতে প্রদীপ জ্বালাতে। যদি সমকাজে সমবেতনের এই আইন বামপন্থীরা করতে পারে, তাহলে বছরে একদিন খালি রাম মন্দির উদ্বোধনের দিন নয়, বছরে 365 দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে। কর্মসংস্থানের প্রদীপ, নিরাপত্তা নিশ্চয়তার প্রদীপ, মাথা উঁচু করে বাঁচার প্রদীপ জ্বলবে আপনার বাড়িতে। এই কাজ আমরা বামপন্থীরা করতে চাই। আপনারা যদি ঠিক মনে করেন আমাদের এই দাবিকে, এই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান। এবং ন্যূনতম মজুরি, আপনারা জানেন দেশের একমাত্র রাজ্য কেরালা যেখানে বামপন্থীরা সরকার চালায়, আর আমাদের দেশে সবচেয়ে বেশি মজুরি সেই রাজ্যে দেওয়া হয়। আমাদের রাজ্য থেকে, আগে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে লোকে কাজ করতে আসতো, এখন খালি ইঞ্জিনিয়ারিং করে MBA করে বাইরের দেশে চলে যাচ্ছে। খালি তাই নয়, মাটি কাটার কাজ করার জন্য, রাজমিস্ত্রির কাজ করার জন্য, ড্রেন পরিষ্কার করার কাজ করার জন্য পশ্চিমবাংলা ছেড়ে এখন লোকে আশপাশের রাজ্যে চলে যাচ্ছে, ওখানে গেলে মজুরি বেশি বলে। কেরালায় যে কাজ বামপন্থী ফ্রন্ট সরকার করেছে, বাংলায় সেই কাজ আমরা সুযোগ পেলে করতে চাই। অন্ততপক্ষে 600 টাকা ন্যূনতম মজুরি আমরা পশ্চিমবাংলায় কি শহরে কি গ্রামাঞ্চলে আমরা চালু করতে চাই। সরকার তো নয়, কোনো বেসরকারি মালিকও এর চেয়ে কম দৈনিক মজুরি দিয়ে কোনো শ্রমিককে দিয়ে মজদুরি করাতে পারবে না। এই আইন আমরা চালু করতে চাই। যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে এই কাজ আমরা করতে পারি। আরজি কর নিয়ে যা যা ঘটেছে আমি তার বর্ণনার মধ্যে যাচ্ছি না, আপনারা সব দেখেছেন, আপনারা সব জানেন কি হয়েছে না হয়েছে, কে কিভাবে বেঁচে গেল, আপনারা সব দেখেছেন। যখন আমাদের রাজ্যে পুলিশ কোনো ভুল কাজ করে, যখন পুলিশ তৃণমূলের গুন্ডাদেরকে, ক্রিমিনালদেরকে আড়াল করে, খুনিদেরকে আড়াল করে, তখন বিজেপি যখন সমালোচনা করে পুলিশের, বিজেপি কখনো কথা বলে যে না ঠিক আছে পুলিশ যা করেছে করেছে, ওটা পুলিশের দোষ, পুলিশের জবাব পুলিশ দেবে, তার জন্য তৃণমূল সরকারের কোনো দোষ নেই? আমরা বলি
বিজেপি বলে, বলি না তো? আমরা জানি কুকুর ল্যাচকে নাড়ায়, ল্যাচ কখনো কুকুরকে নাড়ায় না। পুলিশ যদি ঠিক করে কাজ না করে, পুলিশ যদি কোথাও অপরাধীদেরকে আড়াল করে, তাহলে তার সেটা পুলিশের নিজের ইচ্ছায় নয়, তার উপর সেরকম রাজনৈতিক নির্দেশ আছে বলে পুলিশ এই কাজটা করছে। তাহলে পুলিশ যদি কোথাও অপরাধীদেরকে আড়াল করে, তার দায় যদি রাজ্যের সরকারের হয়, তাহলে সিবিআই যদি একটার পর একটা ঘটনায় অপরাধীদেরকে আড়াল করে, তাহলে আপনারা বলুন তার দায়টা কারোর ঘাড়ে বর্তায় কি বর্তায় না? এক কথায় বিজেপির লোকেরা যখন কেউ গ্রেপ্তার হবে, পার্থ চ্যাটার্জি, অনুব্রতের মতো লোকেরা যখন গ্রেপ্তার হবে, তখন শুভেন্দু অধিকারীরা গলার শিরা ফুলিয়ে বলবে, এ দেখো কে ধরলো দিল্লির পুলিশ, কে ধরলো মোদিজির পুলিশ, কে ধরলো অমিত শাহর পুলিশ। যখন গ্রেপ্তার হবে তখন কৃতিত্ব বিজেপির। আর যখন চার্জশিট জমা হবে না বলে একটার পর একটা লোক বুক ফুলিয়ে জেল থেকে বেরিয়ে আসবে, যখন সন্দীপ ঘোষ থেকে শুরু করে, অভিজিৎ মন্ডল থেকে শুরু করে, ওই সুদীপ্ত রায় থেকে শুরু করে গোটা মমতা ব্যানার্জির পাপের সাম্রাজ্য বেঁচে যাবে ধর্ষণ করে, খুন করে একটা মেয়েকে, তখন তার দায় খালি সিবিআই এর। সিবিআই কে যারা চালাচ্ছে তাদের দায় নয়। কিন্তু দেখুন, নতুন করে কথা বলেও কোনো লাভ নেই। আপনারা জানেন, একদিনে মানুষ বুঝে গেছেন, আপনারা সবাই বুঝে গেছেন, আমরা সবাই বুঝে গেছি, যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে এদের কিছু হবে না। এরা প্রমাণ লোপাটের কথা বলে। সরকার চেষ্টা করেছে প্রমাণ লোপাট করার, রাজ্য করে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বলুন তো, প্রমাণ লোপাটটাই যদি একমাত্র কারণ হয়ে থাকবে, আমি সব ছেড়ে দিচ্ছি। গরু চুরির মামলায় প্রমাণ লোপাট হয়েছে, বালি চুরি, চাকরি চুরি, সবেতে প্রমাণ লোপাট হয়েছে। সারা পৃথিবী দেখলো পাথর খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে, তাও নাকি বলে প্রমাণ লোপাট হয়েছে। ভালো কথা। আচ্ছা বলুন তো, নারদার ভিডিওর কি প্রমাণ লোপাট হয়েছে? নারদার যে লোকগুলো হাত পেতে টাকা খাচ্ছে, সেই ভিডিও নেই। একমাত্র বিজেপির নিজের ইউটিউব চ্যানেল ছাড়া তো পৃথিবীর কোনো জায়গা থেকে লোপাট হয়নি, সেই ভিডিও তো রয়েছে। তা যে লোকগুলোর হাত পেতে টাকা খাওয়ার ভিডিও রয়েছে, সেই লোকগুলো লালবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে প্রমাণ লোপাটের জন্য নাকি রাজনৈতিক বোঝাপড়ার জন্য? এর জবাব মানুষ যাদের জানার তারা জানেন। নতুন করে এগুলোর জন্য আর আমাদেরকে মাইকে দাঁড়িয়ে বলতে হবে না। কিন্তু আমি কথাটা যে কারণে আপনাদেরকে বললাম, আরজি করের কথা, আপনারা দেখেছেন আরজি করের পরে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন শুধুমাত্র আরজি করের একটা ধর্ষণ খুনের ঘটনা আটকে থাকেনি। তারপরে দাবিগুলো উঠেছিল, যে দাবিগুলো, তার মধ্যে একটা বড় দাবি ছিল সরকারি হাসপাতালের ভর্তিতে সেন্ট্রাল রেফারেল সিস্টেমের দাবি। আমরা চাই সরকারি হাসপাতালে রোগী ভর্তিতে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করা হোক। কি এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম? মনে করুন আমরা কেউ এখান থেকে দিল্লি যাব ট্রেনে করে। এখন আমরা কিভাবে ট্রেনের টিকিট কাটি? আমরা এখন মোবাইলে দেখে নিই, কি বাড়িতে ল্যাপটপে কম্পিউটারে দেখে নিই কোন ট্রেনে কটা সিট আছে, কোথায় রিজার্ভেশনের জন্য জায়গা খালি আছে। রাজধানী এক্সপ্রেসের টিকিট আছে কিনা, থাকলে কাটলাম। দেখি রাজধানীতে টিকিট নেই তো দুরন্তয় টিকিট নেই তো পূর্বায় টিকিট নেই তো কালকা মেলে। যেখানে দেখবো টিকিট আছে টিকিট কাটবো, কোথাও টিকিট নেই তো আমি ওয়েটিং লিস্টে টিকিট কাটবো। তারপরে যেরকম যেরকম খালি হবে, আমি যে আগে থাকবে তার টাকা কনফার্ম হবে, যে পরে থাকবে তারটা তারপরে কনফার্ম হবে। এখানে আপনি সিপিএম করেন না আপনি তৃণমূল করেন না কি করেন, আপনি হিন্দু না আপনি মুসলমান, আপনি গরিব না আপনি মধ্যবিত্ত না বড়লোক, আপনি পুরুষ না আপনি মহিলা, কি যায় আসে না, একেবারে এই নিয়মে টিকিট কনফার্ম হবে। আমরা চাই যে নিয়মে ট্রেনের টিকিট বুক করি আমরা, সেই নিয়মে সরকারি হাসপাতালে রোগী ভর্তির ব্যবস্থা করা হোক। আপনাকে আপনার বাড়ির কোনো পেশেন্টকে, আপনার বাবাকে, মাকে, ভাইকে, বোনকে, কোনো আত্মীয়কে সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে। কোনো বন্ধুকে মনে করুন তার একটা হার্টের অপারেশন করতে হবে, পেসমেকার বসবে, কি বাইপাস সার্জারি হবে, আপনি বাড়িতে বসে মোবাইলে দেখে নেবেন পিজি হাসপাতালে কার্ডিওলজিতে কটা সিট খালি আছে। সিট খালি থাকলো, আপনি পিজিতে নিয়ে চলে গেলেন, দেখলেন পিজিতে কোনো সিট খালি নেই কার্ডিওলজিতে। মেডিকেল কলেজে কটা আছে, মেডিকেলে খালি থাকলে ওখানে নিয়ে গেলেন, আরজি করে খালি থাকলে সেখানে নিয়ে গেলেন, এনআরএসে খালি থাকলে সেখানে নিয়ে গেলেন। আপনাকে অ্যাম্বুলেন্সে পেশেন্ট নিয়ে দরজা দরজা ঘুরতে হবে না, এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ছুটতে হবে না। যদি কোথাও সিট খালি না থাকে, যেখানে ওয়েটিং সবচেয়ে কম, আপনি সেখানে টিকিট বুক করলেন, যে মুহূর্তে আপনার ডাক আসলো, মোবাইলে মেসেজ চলে আসলো, আপনি পেশেন্টকে নিয়ে পৌঁছে গেলেন, পেশেন্ট ভর্তি হয়ে গেল। নাহলে আমাদের এখন এমন অবস্থা হয়েছে, আর যদি আমাকে বলা হয় আমার বাবাকে কোনো সরকারি হাসপাতালে ভর্তি করাতে হবে, ওই সরকারি হাসপাতালে কে ভালো ডাক্তার আছে খবর নেওয়ার আগে আমায় খবর নিতে হবে ওখানে আমার কে ভালো কন্ট্যাক্ট আছে, কে ভালো রেফারেন্স আছে। কারোর পায় না ধরে কোনো সরকারি হাসপাতালে আপনি বেড পাবেন না। এক কথায় আমরা চাই এই সেন্ট্রাল রেফারেল সিস্টেমের ব্যবস্থা করা হোক, যাতে না তৃণমূল, না সিপিএম, না বিজেপি, না কংগ্রেস কারোর পায় না ধরতে হয়। মানুষ স্বচ্ছভাবে
1, 2, 3, 4 করে সরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন। আজ থেকে 15 বছর আগে যখন আমরা সরকার চালাতাম এটা সম্ভব ছিল না, কারণ তখন লোকের এরকম মোবাইলে ইন্টারনেট হয়ে যায়নি। আজকের দিনে এটা বাস্তবতা, এটা সম্ভব। তা সত্ত্বেও এরা করছে না। এরা কেন করছে না? চাইলে এরা করতে পারে, কিন্তু এরা করছে না শুধুমাত্র এই ব্যবস্থা চালু হলে হাসপাতালে দালাল চক্র উঠে যাবে বলে, হাসপাতালের বেড বেচে, আইসিইউর বেড বেচে পয়সা খাওয়া বন্ধ হয়ে যাবে বলে। কিন্তু আমরা চাই এই সেন্ট্রাল রেফারেল সিস্টেমে হাসপাতালে, সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হোক। যদি আপনারা আমাদের সঙ্গে একমত হন, তাহলে আপনার সমর্থন পেলে, আপনার আশীর্বাদ পেলে আগামী দিনে এই কাজ আমরা করার চেষ্টা করতে পারি। এবং আরজি করের আন্দোলন আপনারা দেখেছেন, আরজি করের আন্দোলন প্রথম দিন থেকে বিজেপি একটু আধটু আসার চেষ্টা করেছিল, ছাত্র সমাজ বলে কতগুলো ছাত্রদের বাবা জানাদেরকে নিয়ে গিয়ে একটা নবান্ন অভিযান করলো, তারপরে কোথায় হারিয়ে গেল কেউ খবর রাখে না। আমি কখনো কথা বলবো না যে আরজি কর আন্দোলন খালি সিপিএম করেছে, কিন্তু আরজি কর আন্দোলনে বামপন্থী মানুষ, খালি সিপিএম না, আমাদের পার্টির বাইরেও অনেক বামপন্থী মানুষ আছেন, বামপন্থী মানুষজন সবাই ছিলেন, তার বাইরেও আরো কাতারে কাতারে সাধারণ মানুষ ছিলেন। হিন্দু মুসলমানের কোনো ব্যাপার ছিল না আরজি করের আন্দোলনে, জাত ধর্মের কোনো ব্যাপার ছিল না। বিজেপি সিলেবাসের বাইরে পড়ে গেছিল, ওরা কদিন পর থেকে ওদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। তো কথাটা, আমি একটা কথা আপনাদের বলছি, দেখুন আমার কথাটা খুব আনন্দ পেয়ে বলছি এমন নয়, কিন্তু সোজা কথা সোজা ভাষায় বলছি। আমার বিশ্বাস আপনারা কেউ কিছু মনে করবেন না, এটা খোলা মনে ভেবে দেখবেন। আজকে আরজি করের যে ধর্ষক, এখন অবধি একটা নামই অফিসিয়ালি ধরুন জানা গেছে, সঞ্জয় রায়। আমি ধরে নিচ্ছি যে সে ছাড়া কেউ থাক না থাক আমরা এখনো জানি না। সঞ্জয় রায়কে নিয়ে যদি আলোচনা করি, আজকে আপনারা চিন্তা করুন তো, ধর্ষকের নাম সঞ্জয় রায় না হয়ে যদি কোনো মুসলমান নাম হতো কি হতো? এই গোটা আন্দোলনে তখন দেখতেন বিজেপি সবার সামনে থাকতো। আর তখন আর যা যা প্রশ্ন উঠেছে এই আন্দোলনকে নিয়ে, আর কোনো প্রশ্ন হতো না। তখন একমাত্র প্রশ্ন হতো কি, তোর ধর্ম খারাপ, তোর জন্ম আব্দুল চাচার খাটে, তাই তুই এরকম করেছিস, এদেরকে দেশ থেকে তারাও, নাহলে দেশের এই হবে, এরা ইরাকে ওই করেছিল, এরা বাংলাদেশে সেই করেছিল, এরা আফগানিস্তানে তাই করেছিল। গোটা লড়াই হতো, সবকিছু হতো ওইদিকে। এক্ষেত্রে বিজেপি ছিল না, বামপন্থীরা ছিলেন, যার ফলে আরজি কর আন্দোলন কতগুলো প্রশ্ন তুললো, কতগুলো দাবি তুললো। আমরা মনে করি এই দাবিগুলো, প্রশ্নগুলো জরুরি প্রশ্ন। সরকার থেকে একটা সার্কুলার ইস্যু করলো, আপনাদের মনে আছে, যে মহিলারা রাত্রিবেলা নাইট ডিউটি যাতে না করেন তার জন্য সরকার ব্যবস্থা করবে। তখন এই আন্দোলন থেকে প্রশ্ন উঠে এলো যে রাত্রিবেলা যদি একজন পুরুষের কাজ করার অধিকার থেকে থাকে, তাহলে রাত্রিরে একজন মহিলারই বা কাজ করার অধিকার থাকবে না কেন? এমনি মহিলাদের নিয়োগে এত সমস্যা হয়, মহিলারা তুলনামূলকভাবে কম চাকরিরত এখনো পর্যন্ত, কারণ আমাদের সমাজে মহিলারা দীর্ঘদিন ধরে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছিল, আজও পিছিয়ে রাখা হয়। সেখানে একজন মহিলা লড়াই করে একটা কাজ পাবেন তার যোগ্যতায়, সেখানে যদি এই ক্লজ চাপিয়ে দেওয়া হয় যে মহিলা হলে রাত্রে ডিউটি দেওয়া যাবে না, স্বাভাবিকভাবেই তার তখন কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। যে একে তো আমি রাত্রিবেলা ডিউটি দিতে পারবো না কোনো এমার্জেন্সি সার্ভিসে, তার জায়গায় কোনো পুরুষকে চাকরি দিলে তাকে আমি দিনেও পাবো, প্রয়োজনে রাতেও পাবো, আমি ছেলেটাকেই চাকরি দিই, মহিলাদের সুযোগ কমে আসবে। কেন সরকারের চোখে এই ভেদাভেদ থাকবে যে পুরুষ পারবে রাত্রিবেলা কাজ করতে, মহিলা পারবে না? এই ছিল প্রথম প্রশ্ন। তারপরে যে প্রশ্নটা উঠলো, আমার নিজের মনে হয় সেটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একজন মহিলা রাত্রিবেলা খালি কাজ করার জন্যই বাড়ি থেকে বেরোবে কেন? কোনো মহিলার যদি কোনো বন্ধুর বাড়িতে যেতে ইচ্ছে করে, যদি পার্টি করতে ইচ্ছে করে, যদি রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারতে ইচ্ছে করে, তাহলেই বা সে বাড়ি থেকে বেরোবে না কেন রাত্রিবেলা? কার কাছে দাসখত দিয়ে বসে আছে যে আমার কাজ থাকলে তবে বেরোতে পারবো, না হলে বাড়ি থেকে বেরোতে পারবো না রাত্রিবেলা? সুতরাং এই যে প্রশ্ন উঠলো, এই প্রশ্ন আরজি কর আন্দোলন এই প্রশ্ন তুললো যে এখনো পর্যন্ত আমাদের দেশে, আমাদের রাজ্যে একেবারে ক্ষেত মজুর থেকে শুরু করে আইটি সেক্টর, সল্টলেক সেক্টর 5 পর্যন্ত বিভিন্ন পেশায় একজন পুরুষের থেকে সমান যোগ্যতার একজন মহিলার মজুরি কম হয় এখনো পর্যন্ত। কেন মজুরি বৈষম্য থাকবে? কেন একজন মহিলার পোশাক থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন কেমন হবে, তার উপর সমাজের চোখ রাঙানি থাকবে? কেন কোথাও কোনো ধর্ষণ হলে, কোথাও কোনো হেনস্থা হলে সবার আগে সেই মহিলাকে জবাবদিহি করতে হবে যে না আমার কোনো দোষ ছিল না, তা সত্ত্বেও ধর্ষণ হয়েছে? আরজি কর আন্দোলন থেকে এই প্রশ্ন নতুন করে উঠল। আরজি কর আন্দোলনই দাবি তুলল যে খালি একজন মেয়ে নয়, আমাদের সমাজে যখন একটা ছেলেও ছোট থেকে বড় হচ্ছে, কেন তাকেও এমন শিক্ষা তার সিলেবাসে, তার পারিবারিক শিক্ষায়,
তাকে সামাজিকভাবে যে শিক্ষা দেওয়া হয়, তাতে একটা ছেলেও যখন ছোট থেকে বড় হচ্ছে, তাকে কেন এমনভাবে শিক্ষিত করে তোলা হবে না, তাকে কেন এমন মানুষ তৈরি করা হবে না যে একটা ছেলেও যেন বড় হয়ে একজন মহিলাকে সম্মান করতে শেখে, তার মধ্যেও যেন কোনো মহিলার সাথে কোনো একজন মহিলাকে অসুস্থতা ফেলবে এমন একটা ইয়ার্কি করা, অপ্রয়োজনীয়ভাবে তার গায়ে হাত দিয়ে কথা বলা থেকে শুরু করে যৌন হেনস্থা তো অনেক পরের কথা, এই জাতীয় কোনো প্রবণতা কোনো ছেলের মধ্যে যেন তৈরি না হয়। সেরকম ভাবে একটা ছেলেকেই বা আমাদের সমাজে কেন ছোট থেকে বড় করা হবে না? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই আন্দোলন থেকে উঠে এসছে এবং আমরা গর্বিত। আমরা আরজি করের এই আন্দোলনকে নিয়ে, আমরা এই সামাজিক আন্দোলনকে নিয়ে গর্বিত যে জাত ধর্মের ঊর্ধ্বে উঠে বহু বছর ধরে, বহু যুগ ধরে বকেয়া থাকা এই প্রশ্নগুলোকে রাস্তায় দাঁড়িয়ে মানুষ করেছেন। মহিলারা চিৎকার করে প্রশ্ন করেছেন, সমাজের সমস্ত মানুষ এই প্রশ্ন করেছেন এবং এই প্রতিটা প্রশ্নের মীমাংসা করতে হবে আমাদের দেশকে, আমাদের সরকারকে। আমরা বলছি, যদি আমরা সুযোগ পেয়েছি ছোটবেলা থেকে ছেলেদের স্কুলের সিলেবাসে পরিমার্জন করে শুধুমাত্র অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল শেখানো নয়, তাকে সঠিক সামাজিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য সিলেবাসে যে যে পরিবর্তন আনা দরকার সেই পরিবর্তন আমরা করব। একজন মহিলা, একটা ছোট মেয়েও, একটা বাচ্চা মেয়েও যদি বাসে, ট্রাম থেকে শুরু করে কোথাও কোনো রকম কোনো হেনস্থার সামনে পড়ে, সে যাতে বাড়িতে এসে বাবা মার কাছে সেটা বলতে ভয় না পায়, তার বাবা মা জানতে পেরে যেন পাড়া প্রতিবেশীর লজ্জায় সেটাকে চেপে যেতে বাধ্য না হন, তার সহায়ক সামাজিক রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করব। এই কাজ আমরা করতে চাই, কিন্তু এই কাজ খালি আমাদের করার ব্যাপার না, আপনারা সবাই আমাদের পাশে থাকলে আমরা করতে পারবো। আপনাদের সবাইকে আমাদের এই কাজে আমরা পাশে চাই। এবং লোকসভা ভোটের সময় আমরা বলেছিলাম, আমরা আমাদের ম্যানিফেস্টোয় লিখেছিলাম, কিন্তু আমরা কোনো আসন জিততে পারিনি, তাই আমরা সেবার সে কাজ করতে পারিনি। 1.5 বছর পরে বিধানসভা ভোটে আমাদের ম্যানিফেস্টোর প্রথম কথা হবে এইটা, যেখানে যেখানে আপনাদের আশীর্বাদে আমাদের পার্টি থেকে এমএলএরা নির্বাচিত হবেন, যেখানে যেখানে হবেন, যদি কোথাও না হন তাহলে কোথাও হবেন না, যদি 50টা জায়গায় হন তো 50টা জায়গায়, যদি 20টা জায়গায় হন 20টা জায়গায়, যদি 200টা জায়গায় হন 200টা জায়গায়, সেটা মানুষ ঠিক করবেন। কিন্তু যেখানে যেখানে একটা জায়গাতেও যদি আমাদের পার্টি থেকে একজন এমএলএ নির্বাচিত হয়, এমএলএর তহবিলের যে মোট টাকা 5 বছরে একজন এমএলএ পায়, তার বিধায়ক তহবিলের টাকা তার এলাকায় খরচা করার জন্য, আমাদের প্রত্যেকজন বিধায়কের বিধায়ক তহবিলের 3 ভাগের 1 ভাগ টাকা খরচা হবে সেই এলাকায় আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে, মেয়েদের জন্য স্কুল তৈরি করা, মেয়েদের জন্য কলেজ তৈরি করা, গ্রামের দিকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে শক্তিশালী করা, যাতে সেখানে মহিলাদের স্বাস্থ্য থেকে শুরু করে চিকিৎসা, যারা প্রেগনেন্ট মহিলা তাদের ডেলিভারির সময় এখনো বহু মানুষের প্রাণ চলে যায়, নানা রকম অসুস্থতা মা এবং সন্তানকে ভোগ করতে হয়। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে সেই মতো করে শক্তিশালী করা, বিভিন্ন এলাকায় মেয়েদের জন্য সেলাইয়ের কাজ থেকে শুরু করে, মনে করুন মেকআপ আর্টিস্টের কাজ থেকে শুরু করে আরো বিভিন্ন কাজ শিখিয়ে যারা স্বনিযুক্ত হতে চান তাদেরকে স্বনিযুক্ত প্রকল্পের আওতায় আনা, মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার, কুম্ফু কোচিং সেন্টার তৈরি করা থেকে শুরু করে এই বিভিন্ন প্রকল্পে 3 ভাগের 1 ভাগ টাকা আমাদের প্রত্যেকজন এমএলএ ফান্ডের থেকে বরাদ্দ হবে। এই কাজ আমরা করতে চাই, এই কাজে আপনাদেরকে আমরা পাশে চাই। এবং আপনারা দেখেছেন রাত পোয়ালে কালকে সরস্বতী পুজো, কাল এবং পরশু বোধহয় সকালবেলা পর্যন্ত, এবার তিথি যেরকমভাবে পড়েছে 2 দিন ধরে সরস্বতী পুজো হবে। কল্পনা করতে পারতো না কেউ কোনোদিন পশ্চিমবাংলায় যে দৃশ্য, আগামীকাল বাংলা দেখতে চলেছে এই দৃশ্য। এই টালিগঞ্জের মধ্যে যোগেশ চন্দ্র কলেজ বলে কলেজ, পুলিশের পাহারায় ওখানে সরস্বতী পুজো হবে। কেন না, তৃণমূলের এক ছাত্র পরিষদের নেতা সে ওখানে গিয়ে হুমকি দিয়ে এসছে, ধর্মের নামে হুমকি দিয়েছে, সে তো একটা দিক গেল। তার থেকে বড় কথা হুমকি কি বলেছে, এখানে পুজো করা হলে আমি ধর্ষণ করব, তোমাদেরকে ধর্ষণ করাবো। ধর্ষণটা ওরা পাকাপাকি ভাবে একটা রাজনৈতিক হাতিয়ার বানিয়ে নিয়েছে। যোগেশচন্দ্র কলেজ, আজকে বিকেলবেলা ওখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম 3টে পুলিশ চেয়ার নিয়ে বাইরে বসে আছে, কালকে পুলিশি পাহারায় সরস্বতী পুজো হবে। আমাদের বামপন্থীদেরকে মানুষ আমাদেরকে সমালোচনা করে যে এরা তো নাস্তিক, এরা কমিউনিস্ট, এরা ঠাকুর দেবতা মানে না। দেখুন, কে ঠাকুর মানে কে ঠাকুর মানে না সে তো অন্য কথা। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য 34 বছর পশ্চিমবাংলা চালিয়েছেন। আপনারা কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিলেন সরস্বতী পুজো হবে পুলিশের প্রোটেকশনে? কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিলেন ছোট ছোট বাচ্চারা হাতে ত্রিশূল তরোয়াল নিয়ে
রামনবমী মিছিল করবে। কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিলেন ধর্মের নামে এই সংঘর্ষ দেখবে এখানে? জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কখনোই মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী পুজো করে, দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে, বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসায়নি। কিন্তু আমাদের সহজ পলিসি ছিল কি? রাজনীতির জায়গায় ধর্ম, ধর্মের জায়গায় ধর্ম নিয়ে রাজনীতি হবে না, রাজনীতির লোকেরা ধর্মস্থান দখল করবে না। গর্ব করে বলতে পারি বাংলায় যেরকম 34 বছরে আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমাম সাহেবকে দাঙ্গায় তার সন্তানকে হারাতে হয়নি, তেমন বাংলায় কোনোদিন রামনবমী মিছিল বেরোবে বলে কারফিউ জারি আর মোহরমের তাজিয়া বেরোবে বলে দুর্গাপূজার ভাষণ বন্ধ, বাংলায় কোনোদিন এই রাজনীতিও হয়নি। বাংলায় না ঈদ মোহরম করতে গিয়ে কাউকে বাধা পেতে হয়েছে, না বাংলায় দুর্গা পুজো সরস্বতী পুজো করতে গিয়ে কোনোদিন কাউকে বাধা পেতে হয়েছে। প্রত্যেকজন মানুষ মাথা উঁচু করে নিজের ধর্ম পালন করেছেন। কোনোদিন ধর্মস্থানে না কেউ মাতব্বরি করেছে, না কেউ চোখ রাঙিয়েছে। সেই পরিবেশ আমরা বাংলায় ফিরিয়ে আনতে চাই। আপনি পুজো করবেন, মাথা উঁচু করে পুজো করবেন, কারোর ক্ষমতা হবে না আপনাকে চোখ রাঙায়। আপনি নামাজ পড়বেন, মাথা উঁচু করে নামাজ পড়বেন। কোন মুখ্যমন্ত্রী গিয়ে রেড রোডে আপনার নামাজের মঞ্চে উঠে মাথায় কাপড় জড়িয়ে আটভাট রাজনৈতিক ভাষণ দেবে না। প্রত্যেক ধর্মের মানুষ নিজের ধর্ম নিজের অধিকারে পালন করবেন। এবং এখান থেকেই আপনাদের বলছি, সামাজিক দখলদারি এখন আপনি গোটা বাংলায় দেখবেন, আপনি প্রায় এমন কোনো পাড়ার ক্লাব পাবেন না যে ক্লাব এখন তৃণমূলের লোকেরা চালায় না। সমস্ত কলেজের স্টুডেন্টস ইউনিয়ন বিনা ভোটে দখল করে রেখে দিয়েছে। পাড়ার শীতকালে পাড়ার হোল নাইট ফাংশন তৃণমূল কংগ্রেসের লোক ছাড়া কেউ করতে পারবে না। ফতোয়া দিচ্ছে বসে। আরজি করের প্রতিবাদে যারা রাস্তায় নেমেছিল তারা যেন কোনো পাড়ার অনুষ্ঠানে গান না গাইতে পারে। কল্যাণ ব্যানার্জি বলছে নাকি কোথাও যদি আরজি করের প্রতিবাদে রাস্তায় নামা শিল্পীরা অনুষ্ঠান করে, আমি নিজে সেখানে দাঁড়িয়ে স্লোগান দেব। সন্ধ্যায় পরে নিজের বাড়িতে সোজা হয়ে দাঁড়াতে পারে না, ও নাকি আবার অনুষ্ঠান মঞ্চের সামনে গিয়ে দাঁড়িয়ে স্লোগান দেবে। কোনোদিন কেউ এইভাবে সামাজিক পরিসর দখল কল্পনা করতে পারতো না। আজকে আমরা ওই যে অমিত শাহর ছেলে জয় শাহকে নিয়ে আমরা সমালোচনা করি, জীবনে কোনোদিন ক্রিকেট খেলেনি, ক্রিকেটের ব্যাট চোখে দেখেনি, সে খালি অমিত শাহর ছেলে হওয়ার সুবাদে সে এখন বিসিসিআইয়ের মাথায় বসে আছে। 100 বার সমালোচনা করাই উচিত। আর আমাদের পশ্চিমবাংলা কি আলাদা বলুন তো? মোহনবাগান ক্লাবকে চালাচ্ছে মমতা ব্যানার্জির ভাই বাবুন ব্যানার্জি। ইস্ট বেঙ্গলের মাথায় বসে আছে কে? মমতা ব্যানার্জির আরেক ভাই। অলিম্পিক অ্যাসোসিয়েশন, হকি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সুইমিং অ্যাসোসিয়েশন, টেবিল টেনিস অ্যাসোসিয়েশন, সমস্ত কিছু খালি মমতা ব্যানার্জির দলের লোক নয়, মমতা ব্যানার্জির ভাইয়েরা দখল করে বসে রয়েছে। ওরা একটা ভাই, এই কার্তিক ব্যানার্জি, বাবুন ব্যানার্জি, দেখেছেন কখন এগুলোকে? জীবনে কোনোদিন ছোটবেলা পাড়া স্পোর্টসে গিয়ে কমলা লেবু ছাড়া আর কিছু পায়নি। তারা গিয়ে গোটা বাংলার সব কটা ক্রীড়া সংস্থা, খেলার মাঠ, খেলার ক্লাব দখল করে বসে আছে। দুর্গাপুজো হোর্ডিং হয় দেখবেন গোটা বাংলা জুড়ে। পুজোর একটা হোর্ডিং হবে, কোথাও আপনি দুর্গা ঠাকুরের ছবি খুঁজে পাবেন না। কোথায় সাইডে এক কোণে ছোট্ট একটা দুর্গা ঠাকুরের মুখ আছে কি নেই। আর যেখানে দুর্গা ঠাকুরের ছবি থাকার কথা সেখানে এত বড় একটা মমতা ব্যানার্জির মুখ। পাশে যেখানে গণেশের ছবি থাকার কথা, পাড়ায় তৃণমূলের কাউন্সিলর পয়সা খেয়ে গিয়ে তারও গণেশের মতো চেহারা হয়েছে, তার একখানা ছবি। যেখানে দেখবেন ও দুর্গার পুজো হচ্ছে না মমতা ব্যানার্জির পুজো হচ্ছে, আপনি দেখে বুঝতে পারবেন না। ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, হোর্ডিং সত্যজিৎ রায়ের পাশে মমতা ব্যানার্জি। রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে মমতা ব্যানার্জি। নজরুলের জন্মদিন কাজী নজরুল ইসলাম, তার পাশে মমতা ব্যানার্জি। এমনকি ডেঙ্গু ম্যালেরিয়া হলে দেখবেন পুরসভা থেকে হোর্ডিং করবে যে জল জমতে দেবেন না, ম্যালেরিয়া আটকাতে হবে, ডেঙ্গু আটকাতে হবে। ডেঙ্গু ম্যালেরিয়ার হোর্ডিং দেখবেন, হোর্ডিংয়ে মশা উঠছে, মশার পাশে মমতা ব্যানার্জি। কোথায় নেই। আমরা গর্ব করে বলতে পারি 34 বছর সরকার চালিয়েছি, একটা নয়া পয়সা মানুষের। 10টা কাজ করতে পেরেছি, 10টা কাজ করতে পারিনি। যদি সেই সমালোচনা হয় মাথা উঁচু করে স্বীকার করবো নিজের ভুল, হাত জোর করে ক্ষমা চাইব। যে কাজ করতে পেরেছি 1000 বছর পরে মানুষ সেটা মনে রাখবে। কিন্তু গর্ব করে বলতে পারি 34 বছর সরকার চালিয়েছি, একটা নয়া পয়সা কোনোদিন জ্যোতি বসুর একটা ছবি ছাপানোর জন্য খরচা করিনি, বুদ্ধদেব ভট্টাচার্যের একটা ছবি ছাপানোর জন্য কোনোদিন খরচা করিনি সরকারের একটা নয়া পয়সা। সেই ব্যবস্থা আমরা আবার ফিরিয়ে আনতে চাই। সরকারের টাকা, এদের মধ্যে লড়াই হয় রাজ্যের টাকায় হচ্ছে না কেন্দ্রের টাকায় হচ্ছে। আমরা কমিউনিস্ট,
আমরা মনে করি রাজ্যের সরকারের টাকা বলেও কিছু হয় না, কেন্দ্রের সরকারের টাকা বলে কিছু হয় না। টাকা মানে মানুষের টাকা, মানুষের প্রতিটা টাকা মানুষের পরিষেবায় খরচ হবে। একটা পয়সা মুখ্যমন্ত্রীর ছবি ছাপানোয় খরচা হবে না, এই ব্যবস্থা আমরা করতে চাই। এবং যে কাজ বিশেষভাবে দরকার, প্রাইভেট হাসপাতাল বা নার্সিংহোম এবং প্রাইভেট স্কুল, এদের টাকা বাড়তে 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 কোথায় গিয়ে পৌঁছেছে কেউ জানে না। আপনি সারা বছর ধরে যা উপার্জন করবেন, জীবনের শেষ দিকে গিয়ে যদি একবার কি দুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে, সারা জীবনের সেভিংস হাসপাতালে দিয়ে চলে আসতে হবে। এই যে আজকের বাজেট নিয়ে কথা হচ্ছিল, রতনদা বলেছে, চয়নদা বলেছে, আমি সেই বিস্তৃত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি আপনাদের একটা কথা বলছি, এবং এর জন্য খালি বিজেপিকে দোষ দেবো না, আগে থেকে ব্যবস্থা চালু আছে। এই যে আমরা এখন মেডিক্লেম করাই, দেখবেন প্রত্যেক বছর 1 বছর 1.5 বছর অন্তর অন্তর মেডিক্লেমের প্রিমিয়াম বাড়ছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, বলা নেই, কমা নেই। বছরে 2000 টাকা প্রিমিয়ামে যে মেডিক্লেম আপনি কিনেছিলেন, এখন 10,000 টাকা 12,000 টাকা ছাপিয়ে গেছে বছরে। তারপরে সেই মেডিক্লেম আপনাকে কি দেবে? আপনি হাসপাতালে ভর্তি হলে আপনাকে তার টাকা দেবে। জীবনে কবার একটা লোককে হাসপাতালে ভর্তি হতে হয় বলুন তো? সারা জীবনে 5 বার, 6 বার, 10 বার, 12 বার। কিন্তু আমাদের তো সারা জীবনের চিকিৎসার বেশিরভাগটা খরচা হয় হাসপাতালে ভর্তি না হয়ে আমাদের যে চিকিৎসা হয়। কখনো জ্বর হলো, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার চারটে টেস্ট দিল, টেস্টগুলো করালাম, ওষুধ দিলেন, ওষুধ কিনলাম, খেলাম, আবার রিপোর্ট দেখাতে গেলাম, 2 মাস পরে আবার চেক আপে গেলাম। এই যে হসপিটালাইজড না হয়ে যে চিকিৎসার খরচা, তাতে তো সারা জীবনের চিকিৎসা খরচার 90% খরচা হয়। আপনি একদিকে প্রিমিয়াম দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো মেডিক্লেম সেটা কভার করবে না। কেন এই ব্যবস্থা থাকবে? আমরা চাই এগুলোকে প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা এবং প্রাইভেট স্কুলের মাইনে সরকারের স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তর থেকে নিয়ন্ত্রণ করা হোক। কেন ইচ্ছে মতো একটা প্রাইভেট হাসপাতাল বিল করবে, আর প্রাইভেট স্কুলগুলো বছরে এখন মানে হিসাব করে দেখতে গেলে সারা বছরে 20 লাখ টাকা 30 লাখ টাকা পর্যন্ত মাইনে নিচ্ছে, এরকমও স্কুল এই কলকাতা শহরে ছেয়ে গেছে। কেন এই জিনিস হবে? কোনো নিয়ন্ত্রণ ছাড়া। সরকারি এই নিয়ন্ত্রণ আমরা ফিরিয়ে আনতে চাই প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতালে। তাই আপনাদের কাছে বলছি, আমি আমার কথাকে এইটা বলেই শেষ করছি, এই যে কাজগুলো আমরা করতে চাই, এগুলো খালি একা আমরা করতে পারবো এমন নয়। সবচেয়ে বড় কথা, আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমরা যারা সিপিআইএম করি, আমরা কখনো এটা মনে করি না যে একমাত্র আমরাই ভালো লোক আর আমাদের পার্টি যারা করে না তারা সবাই খারাপ লোক। আমাদের পার্টির বাইরেও আরো বহু মানুষ আছেন যারা বামপন্থী মানুষ, বহু মানুষ আছেন যারা প্রগতিশীল মানুষ, গণতান্ত্রিক মানুষ। সবাই বামপন্থী না হতে পারেন, কিন্তু তারাও মানুষের ভালো চান, তারাও ধর্মনিরপেক্ষ, তারাও প্রগতিশীল। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা নতুন দিনের নতুন কমিউনিস্ট পার্টি তৈরি করতে চাই। যে আমাদের পার্টির ইতিহাস, ভারতে বাংলায় কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস স্বাধীনতার আগে থেকে শুরু করে তেভাগা তেলেঙ্গানা হয়ে 7-এর দশক থেকে শুরু করে পরবর্তীকালে 34 বছরের বামফ্রন্ট সরকার যা যা করেছে সেগুলো সোনার কালিতে লেখা থাকবে। কিন্তু আজকের তারিখে দাঁড়িয়ে 70 দশকের কমিউনিস্ট পার্টি নয়, এই 2025 সালের আজকের আধুনিক পৃথিবীতে যে পার্টিকে মানায় সেরকম কমিউনিস্ট পার্টি আমরা তৈরি করতে চাই আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে। আমাদের পার্টির বাইরেও যে মানুষ আছেন যারা হয়তো এর আগে আমাদেরকে কোনো প্রশ্নে সমর্থন করেননি, কয়েকটা প্রশ্নে, সেই সমস্ত মানুষকে আমাদের সঙ্গে নিয়ে আমরা এই কাজ করতে চাই। সবাইকে পার্টি মেম্বার হতে হবে, সবাইকে মিটিং করতে হবে, মিছিল করতে হবে, দেওয়ালে গণশক্তি লাগাতে হবে এমন নয়, কিন্তু কাছ থেকে হোক, দূর থেকে হোক, আপনারা আপনাদের পরামর্শ দিয়ে, আপনারা আমাদেরকে সাহস দিয়ে এই লড়াই যদি আমাদের পাশে থাকেন, তাহলে এই লড়াই আমরা লড়ব, এই লড়াই আমরা জিতব, এবং খালি আমাদের পার্টির জন্য নয়, সকলের জন্য সুদিন আমরা আনার চেষ্টা করব। আপনাদের কাছে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।